চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নতুন করে অপ্রীতিকর কিছু ঘটেনি। বিজিবির টহল জোরদার, ক্ষতি করা হয়েছে কুল বাগান সহ ফসলের। ছাত্র জনতার আন্দোলনে আহত ফেনীর অনেকেরই মিলছে না সুচিকিৎসা। কেউ হারিয়েছেন চোখ, কেউ শরীরে বয়ে বেড়াচ্ছেন গুলি। 19টা বুলেটের মধ্যে আমার 17টাই বের করা হয়েছে। আমার চোখের নিচে এই জায়গায় একটা বুলেট আছে। সর্বপ্রথম হচ্ছে আমার কোনো সহায়তা দরকার নাই, আমার চোখের সর্বোচ্চ ট্রিটমেন্ট হোক। সরকারি পর্যন্ত যতগুলো চিকিৎসা সহায়তা ঘোষণা করেছে আমরা এখনো কোনো কিছুই পাই নাই। নেত্রকোনায় কম্বাইন্ড হারভেস্টার বিতরণে অনিয়ম, দুদকের অভিযানে কৃষি কর্মকর্তার বাড়িতে মিলল 5টি মেশিন। উদ্যানের মাধ্যমে এগুলো অনিয়মিতভাবে মানে যেগুলো নিয়মতান্ত্রিক না ভাবে তো অন্য নাম ইউজ করে এগুলোকে সরবরাহ করা হয়েছে। মূল হোতা দেখতেছে আমরা সুলতানের মূল নায়ক। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জোরদার আছে নিরাপত্তা। সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা, বাড়ানো হয়েছে টহল তল্লাশি। বেরিয়ে আসছে শনিবারের সংঘর্ষের ক্ষয়ক্ষতি। একটি কুলের বাগান কেটে ফেলেছে ভারতীয়রা। আম গাছ সহ বিভিন্ন ফসলের ক্ষেতেও ক্ষতি করা হয়েছে। শনিবার আম গাছ আর ফসল কাটাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সাউন্ড গ্রেনেড ছোড়ে বিএসএফ, তাতে আহত হন 5 বাংলাদেশি কৃষক। পদ্মাপাড়ের মানুষের কঠোর প্রতিরোধে পিছু হটে বিএসএফ সহ ভারতীয়রা। পরে পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের দুপাশে মোতায়েন করা হয় বিজিবি বিএসএফ এর অতিরিক্ত সদস্য। এ ব্যাপারে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। যাচ্ছি জুয়েলের কাছে। জুয়েল, সীমান্ত এলাকায় এখন কি অবস্থা দেখছেন? স্থানীয় বাসিন্দাদের মধ্যে যে আতঙ্ক ছিল সেটাকে কেটেছে কিনা পুরোপুরি জানতে চাই। সোহার, গতকালকের যে উত্তেজনা ছিল আজকে সেটা তেমনটা নাই, কারণ বিজিবি অনেকটা কঠোর নিরাপত্তার মধ্যে আছে। আমরা সীমান্তে অবস্থান করছি, চৌকা এবং কিরণগঞ্জের মধ্যবর্তী স্থানে আমরা এখন রয়েছি। সেখানে যেটা দেখছি যে বিজিবি অত্যন্ত সতর্কতার সাথে প্রহরা দিচ্ছেন এবং তাদের টহল কার্যক্রম পরিচালনা করছেন। আজকে আমরা যে বিষয়টা জানাতে চাই যে এখানে যারা কালকে কৃষক কাজ করছিলেন তাদের মধ্যে একজন আছেন যিনি আহত হয়েছিলেন। তার কাছে একটু আমরা শুনতে চাই যে আসলে আপনি একটু আমাকে বলবেন যে কালকে কি ঘটনা ঘটেছিল এবং কিভাবে আপনি আহত হয়েছিলেন। কালকে আপনার কি ঘটনা হয়েছে মানে কালকের ঘটনা মানে ওখানে 2টা ছেলে আর 4টা আমার ভাতিজা ওখানে আমার কালাই তুলছিল। আর ওরা ওরা ঝুড়িয়া মুড়িয়া ওরা আইসা ওই 4টা ছেলের উপরে ওরা একরামু করে কাতা মাথা লিয়ে ওরা তাইয়া আহুটা করে চলে আসছিল। আসার পরে তো আমি ওখানে ছিলাম। ওখানে যে তো ওরাকে বাঁচাতে যায় তখন ওরা পাথর চালায়। আর ওই বিজিবি ছিল 4টে। আমরা ওখানে যাই সহযোগিতা যেহেতু ছেলেটাকে বাঁচার জন্য আমরা ওই লেগে ওখানে যাই, এরকম আহত হয়েছি আমরা। স্যার, যেটি শুনছিলেন যে এই কৃষক ভাই কিন্তু কালকে এখানেই ছিলেন এবং তিনি তার 2জন আত্মীয়কে বাঁচাতে গিয়ে তিনিও হামলার শিকার হন ভারতীয় বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের হাতে। পরে কিন্তু বিজিবি অন্যান্য যারা কৃষক ছিলেন, এলাকাবাসী ছিলেন, তাদের কিন্তু উদ্ধার করে। আসলে গতকালকে থেকেই যে পরিস্থিতি ছিল, আজকে যে কৃষকদের মধ্যে খুব একটা বেশি উত্তরণ হয়েছে বিষয়টা এমন নয়। আতঙ্ক রয়েছে, মাঠে তারা কাজ করতে পারছে না, তবে বিজিবি তাদের টহল নিরাপত্তা জোরদার রেখেছে। সোহার, জুয়েল জানাচ্ছিলেন এখন একটা আতঙ্কের মতন কাজ করছে তাদের মধ্যে। ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য। চট্টগ্রামে চলছে পরিবেশ সংরক্ষণ ও পলিথিন বিরোধী আলোচনা সভা। যোগ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত। জুবাইদ, আলোচনা সভায় বক্তারা কি বলেছেন এবং আপনার কাছে কি তথ্য আছে? সোহার, এখন পর্যন্ত পরিবেশ উপদেষ্টা তিনি কিন্তু কথা বলেননি, তবে তিনি সবার কথা শুনছেন। তিনি এখন পর্যন্ত যারা অংশীজন আছেন, স্টেক হোল্ডার আছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের কথা শুনছেন। পলিথিন নিয়ে যেই অবজারভেশনগুলো আছে সকলে নিজেদের অবজারভেশনগুলো জানাচ্ছেন। এবং এই যে পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ যে মতবিনিময় সভা, এখানে কিন্তু জেলা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভাগীয় কমিশনার আছেন, সিটি কর্পোরেশনের মেয়র আছেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আছেন, পাশাপাশি বিভিন্ন পরিবেশবাদী
জিহাদি সংগঠন যেগুলো আছে সেখান থেকে লোকজন এসেছেন, তারা নিজেদের যে সকল পলিথিন নিয়ে অবজারভেশন আছে সেগুলো তুলে ধরেছেন এবং পলিথিন কিভাবে বন্ধ করা যায়, পলিথিনের ব্যবহারটা কিভাবে বন্ধ করা যায়, কমিয়ে আনা যায় সেই বিষয়ে তারা কথা বলছেন। এবং এই কথাগুলো কিন্তু পরিবেশ উপদেষ্টা শুনছেন এবং তিনি এই বিষয়গুলো নিশ্চয়ই কণ্ঠপাঠ করে তার বক্তব্যে এই নিয়ে তিনি জানাবেন যে তার কি কর্মপরিকল্পনা আছে বা পলিথিন নিয়ে। এখানে কিন্তু শেষ নয়, এরপরে চট্টগ্রামের কাজীর দেউরির কাঁচা বাজারে কিন্তু পলিথিন ব্যবহার বন্ধে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি পরিদর্শন করবেন। তো সব মিলিয়ে বলা চলে পরিবেশের যে ক্ষতিকর পলিথিন সেটা বন্ধে যে কার্যক্রমগুলো করা দরকার সেটা শুরুটা তিনি চট্টগ্রাম থেকে মোটামুটি করছেন এবং সেই আঙ্গিকে কিন্তু এখন যে কার্যক্রম সেগুলো কিন্তু চালাচ্ছেন। মতবিনিময় সভা হবে, তারপর তিনি সেখান থেকে কাজী দেউরি যে কাঁচা বাজার আছেন সেখানে যাবেন, পলিথিন বন্ধে তাদের যে পরিদর্শন সেগুলো তিনি করবেন এবং এরপরে কিন্তু তিনি জানাবেন যে পলিথিনটা আসলে কেন আমাদের জন্য ক্ষতিকর। এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি এই মতবিনিময়ের সময় বা তার অবজারভেশন যেটা আছে তিনি যা শুনেছেন তার প্রেক্ষিতে কথা বলবেন। সোহার, জুবায়ের, ধন্যবাদ আপনাকে। ঘাটে অতিরিক্ত টাকা আদায় করলেই বাতিল হবে ইজারা, জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যতই সেতু তৈরি হোক নৌপরিবহনের গুরুত্ব অনেক, তাই লঞ্চ ফেরি মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, খেয়াল রাখতে হবে যাত্রীরা যেন হয়রানির শিকার না হয়। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি রাখলে তারাও ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন নৌপরিবহন উপদেষ্টা। অনেক জায়গায় আমার কাছে কমপ্লেন আসছে যে অতিরিক্ত ভাড়া রাখে, সেই কমপ্লেন যদি সত্যি পাওয়া যায় তাহলে সেই ইজারা আমরা ক্যান্সেল করে দেবো। তাদেরকে অনুরোধ করব তারা যাতে এই পথগুলোকে ভালোভাবে ব্যবহার করেন, মানুষের হয়রানি যেন না হয়। বিচার বিভাগের সংস্কারে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে চট্টগ্রামের আদালত পরিদর্শন করেন তিনি, সেখানে বৃক্ষরোপণ করেন প্রধান বিচারপতি। পরে নানা ইস্যুতে কথা বলেন বিচারকদের সাথে। জানান, আদালতের নথি, সাক্ষ্য সহ যাবতীয় তথ্য অনলাইনের আওতায় আনা হবে। এ সময় সিএমএম, সাব জজ কোর্ট সংকট ও হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আইনজীবীরা। বিভিন্ন কোর্ট পরিদর্শন করছি, আর আমরা তো একটা সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি, তো সেটার পরিপ্রেক্ষিতেই সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে। 2 জেলায় স্বেচ্ছাসেবক ও যুবদল নেতার উপর হামলার ঘটনায় মামলা হয়নি, এখনো আটকও হয়নি কেউ। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন খুলনার 27 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন শেখ। শনিবার রাতে নগরের মিস্ত্রিপাড়ার রসুলবাগ মসজিদের সামনে মুখোশধারী 40 থেকে 50 জন গুলি ছোড়ে, এতে গুলিবিদ্ধ হন শাহিন। এদিকে লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেনের উপর হামলার ঘটনাতেও ধরা পড়েনি কেউ, তিনিও হাসপাতালে ভর্তি আছেন। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্বজনরা জানান, শনিবার রাতে চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে হত্যা করা হয় আব্দুর রহমান হৃদয়কে। পরিবারের দাবি, হৃদয়ের এক বন্ধুর কাছ থেকে কিছুদিন আগে টাকা ধার নেয় বাবু নামের এক যুবক। টাকা ফেরত চাইলে টালবাহানা করতে থাকে, হয় বিরোধ। এরই জেরে শনিবার রাতে হৃদয় ও তার বন্ধু রাসেলকে ছুরিকাঘাত করে বাবু। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। জুলাই আগস্টের আন্দোলনে ফেনীতে আহত অনেকে ভুগছেন এখনও। সরকারি সহায়তার অভাবে মিলছে না সুচিকিৎসা। কেউ হারিয়েছেন চোখ, কেউ আবার শরীরে বয়ে বেড়াচ্ছেন গুলি। স্বাভাবিক জীবনে ফেরার আকুতি তাদের। অভ্যুত্থানের দিন গত 5 আগস্ট মিছিল নিয়ে ফেনী শহরের টাং রোডে যায় ছাত্র জনতা। সেই মিছিলে গুলি চালানো হলে গুরুতর আহত হন শিক্ষার্থী নাহিদুর রহমান। হসপিটালে গিয়ে বাঁচবো, আমাদের হসপিটালে গিয়ে আমাদের ভাইদেরকে কুপাইছে। ছড়াগুলিতে হারিয়েছেন একটি চোখ। জেলা প্রশাসনের তালিকায় পৌরসভায় আহতদের মধ্যে বি ক্যাটাগরিভুক্ত নাহিদের চিকিৎসা থমকে যাচ্ছে অর্থের অভাবে। মিলছে না প্রতিশ্রুত সরকারি সহায়তা। ওই দিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ আমাদের উপরে হামলা করে।
যেখানে আমাদের অনেক ভাইকে ওরা আহত করে। আমার পাশে একটা ভাইয়ের কানকে পুরো ছিঁড়ে গেছে, ওর কানটা পুরো ছিঁড়ে গেছে, ওকে এভাবে ধরে রাখছে, ওর কান নাই। কিন্তু সরকারিভাবে আমরা এখনও কোনো সহায়তা পাইনি। কিন্তু আমার সর্বপ্রথম হচ্ছে আমার কোনো সহায়তা দরকার নাই, আমার চোখের সর্বোচ্চ ট্রিটমেন্ট হোক, আমি চাই এটা। নাহিদের মতোই আহত আরেক শিক্ষার্থী মুসলেউদ্দিন শান্ত। সদর উপজেলায় আহতদের তালিকায় সি ক্যাটাগরিতে থাকা শান্ত পাচ্ছেন না সরকারি সহায়তা। 19টা বুলেটের মধ্যে আমার 17টাই বের করা হয়েছে। আমার চোখের নিচে এই জায়গায় একটা বুলেট আছে, এখান দেখলে বুঝবেন যে এখানে কালো হয়ে আছে। আমার এই জায়গায় একটা বুলেট আছে, আর আমার হচ্ছে বাম পায়ে দুইটা লাগছিল, তার মধ্যে এখানে একটা বের করা হয়েছে, আর এই সাইডটা রয়ে গেছে। আমার মোট 2টা বুলেট এখনো আমার শরীরে আছে, বডিতে। আহত অনেকে এখনো চিকিৎসা সহায়তার বাইরে। 18 জুলাই হচ্ছে যে কি গুলি খেয়েছি। এরপরে যে আমি আন্দোলন হচ্ছে যে কি মানে ছিটকে যায় না, আমি ইনশাল্লাহ আন্দোলন হচ্ছে যে চালিয়ে গেছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা আক্রমণ করে। এই আক্রমণের মধ্যে পড়ে আমার মাথায় অনেকগুলো কোপ, মাথা সেলাই। এখনও পর্যন্ত আমি অসুস্থ। মাথায় চিকিৎসা, আমার এখনও চিকিৎসা সহায়তা সরকারি পর্যন্ত যতগুলো চিকিৎসা সহায়তা ঘোষণা করেছে আমরা এখনও কোনো কিছুই পাই নাই। জুলাই বিপ্লবে আহতদের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। যারা এখনো শরীরে গুলি নিয়ে আছে না, বের করা হয় না, তাদেরকে প্রথমে সদর হাসপাতালে যেতে হবে, মেডিকেল বোর্ডের কাছে। মেডিকেল বোর্ড যদি অপারগতা প্রকাশ করে এখানকার স্থানীয়ভাবে, তাহলে আমাদের এখানে আসবে, আমরা ঢাকায় পাঠাবো। আন্দোলনে ফেনীতে মৃত্যুবরণ করেছেন 10 জন, আহত হয়েছেন 337 ছাত্র জনতা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আবাসিক হল থেকে বহিরাগত যুবককে আটকের পর শাড়িটি পরালো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতরাতে ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। দাবি করেন তার নাম আশরাফুল আলম পারভেজ। চট্টগ্রামের আগ্রাবাদে বাড়ি হলেও গাজীপুরে থাকেন তিনি। বিশ্ববিদ্যালয়ের হিম উৎসব দেখতে গিয়েছিলেন বলে দাবি তার। তবে কেন ছাত্রী কক্ষে গিয়েছিলেন সে বিষয়ে কিছু বলেননি। আশুলিয়া থানা পুলিশের কাছে পারভেজকে সোপর্দ করে প্রক্টোরিয়াল বডি। আবাসিক হলের নিরাপত্তার দাবিতে রাতেই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সারা দেশে আবারও বাড়ছে শীতের দাপট। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ার সাথে সাথে বাড়ছে কনকনে ঠান্ডা, এতে নেমেছে তাপমাত্রার পারদ। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। সকালে কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 3 দিনে তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শীত। আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে পঞ্চগড় সহ কয়েক জেলা। লক্ষ্য ছিল কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে চাষিদের কষ্ট লাঘবের। সেজন্যই 70% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ প্রকল্প নেওয়া হয়। কিন্তু নেত্রকোনায় উঠেছে অনিয়মের অভিযোগ। শুধু এক কৃষি অফিসের উপসহকারীর বাড়িতেই অভিযান চালিয়ে 5টি মেশিন পেয়েছে দুদক। প্রভাব খাটিয়ে অন্তত 24টি মেশিন দখলে নেওয়ার অভিযোগ সেই কর্মকর্তার বিরুদ্ধে। নেত্রকোনার এক কৃষি কর্মকর্তার বাড়িতে ভর্তুকি মূল্যের 5টি হারভেস্টার মেশিন। প্রতিবেশীদের বাড়িতে আছে আরও কয়েকটি, অথচ কোনোটিরই কাগজপত্র নেই। কারো বাড়িতে আছে 2টা, কারো বাড়িতে আছে 3টা, কিন্তু আমাদের বাড়ি তো মনে হয় যে আমরা তো এটাই। কথা ছিল কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় 70% ভর্তুকি মূল্যে এসব কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হবে কৃষকদের মাঝে। অভিযোগ উঠেছে সদর উপজেলা রৌহা গ্রামের কৃষি অফিসের উপসহকারী সুলতান মাহমুদ প্রভাব খাটিয়ে নিজ নামে নিয়েছেন অন্তত 24টি যন্ত্র। বিতরণের কাগজপত্রে কৃষকের নাম থাকলেও সেসব মেশিন এসে ভিড়েছে সুলতানের বাড়ির উঠানে। এরপর সেগুলো চড়া দামে বিক্রি করেন এই কর্মকর্তা। দ্রুত ফসল কর্তনের জন্য আপনার 30% কৃষক দিবে এবং 70% সেটা সরকারি ভর্তুকি দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই জেলার মধ্যে বেশ কিছু উপজেলাতে এত করাপশন হয়েছে এবং ক্ষমতাসীন তখন যারা ছিল তারা এই হারভেস্টার গুলো নিয়ে নিছে। দেশের সম্পদ, মানুষের, সাধারণ মানুষের সম্পদ এভাবে লুটপাট করেছে। আমি মনে করি এদেরকে সকলকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। অভিযোগের পর তার বাড়িতে অভিযান চালায় দুদক। একে একে সকল অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে এসবের কিছুই জানেন না বলে দাবি উপজেলা কৃষি কর্মকর্তার। সুদানের মাধ্যমে এগুলা অনিয়মিতভাবে মানে যেগুলো নিয়মতান্ত্রিক না ভাবে তো অন্য নাম ইউজ করে এগুলোকে সরবরাহ করা হয়েছে। মূল হোতা দেখতেছে আমরা সুদানের মূল নায়ক উপসহকারী কৃষি অফিসার সুলতান মাহমুদ
ইতিমধ্যে সে এখান থেকে ধুবড়া পোস্টিং হয়ে গেছে। আর তার বাসা নেত্রকোনা, আসলে তার বাসায় মেশিন আসে কিনা এটা আমার জানা নাই। এরই মধ্যে পার্শ্ববর্তী উপজেলায় বদলি করা হয়েছে অভিযুক্ত সুলতান মাহমুদকে। তবে 5 আগস্টের পর থেকেই গা ঢাকা দিয়েছেন সুলতান। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, সেই সাথে শেষ করছি সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।